পৃথিবীতে যত কাজ আছে তার মধ্যে অন্যতম বিরক্তিকর একটা কাজ হচ্ছে বই পড়া। তবে সবার ক্ষেত্রে বিষয়টা এমন তা না। কারো ক্ষেত্রে ব্যতিক্রম। অনেকে বই পড়তে ভালোবাসে। উপন্যাস, গল্প, কবিতা নিজের মতো করে পড়ছে। এখন প্রমথ চৌধুরী এই বই পড়া নিয়ে একটা প্রবন্ধ লিখেছেন। এই প্রবন্ধ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই শুনছো আলো পড়া সাহিত্য চ্যানেলে সৌরভ স্যারের ক্লাস। চলো শুরু করা যাক। প্রথমেই বলা হচ্ছে বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। যেহেতু একটা লাইব্রেরির বার্ষিক সভাতে এটা পঠিত হয়েছিল, তার মানে এখানে লাইব্রেরির কথা থাকবে। এই প্রবন্ধের মধ্যে দেখবা যে লাইব্রেরি নিয়ে অনেক আলাপ আলোচনা আছে। পরের অংশটা লেখক এখানে দেখিয়েছেন যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আনন্দহীন এবং কেবল অর্থকরী বিদ্যার পেছনে ছুটতে গিয়ে তা জাতির মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমাদের যে শিক্ষার সিস্টেম, এখানে তুমি টাকা উপার্জন করতে গিয়ে অর্থকরী বিদ্যা মানে যেখানে গেলে তুমি ইনকাম করতে পারবা, এটা বাংলাদেশ সিভিল সার্ভিস হোক অথবা অন্য কোনো চাকরি হোক যেখানে ইনকাম করা যাবে, এইটার পেছনে ছুটতে গিয়ে আমাদের জাতির যে মানসিক বিকাশ সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য মানুষের স্বশিক্ষিত হওয়া প্রয়োজন। স্বশিক্ষিত হওয়া তার মানে কি, নিজে নিজে সে শিখবে, নিজে নিজে সে শিখে ফেলবে। নজরুলের মতো, যার বাবা মা তাকে হয়তো কোনো প্রতিষ্ঠানেই দিতে পারতো না, কিন্তু সে কি হয়েছে, বাংলাদেশের জাতীয় কবি হয়েছে। লেটো গানের দলের সাথে ঘুরে 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 নিজে তার শিখন পদ্ধতি পৃথিবী থেকে আয়ত্ত করেছে। অনেক ভাষায় সে জ্ঞান সম্পন্ন ছিল। তার জন্য লাইব্রেরি হচ্ছে সর্বোত্তম স্থান। তাহলে তুমি যদি প্রকৃত শিক্ষিত হতে চাও, তাহলে তোমার জন্য উত্তম স্থান হচ্ছে কোনটা? লাইব্রেরি। এই প্রবন্ধের বিষয়বস্তু হচ্ছে স্বশিক্ষিত হওয়ার আবশ্যকতা এবং লাইব্রেরির গুরুত্ব। দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলছি। স্বশিক্ষিত কিভাবে হবা আর কিভাবে তুমি লাইব্রেরির গুরুত্বটা বুঝতে পারবা। তো চলো আমরা লাইন বাই লাইন পড়ি। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই নে। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। আমরা যে কেউ শখ হিসেবে বই পড়াকে বেছে নেব এরকম মানুষ খুব কম, কারণ আমাদের জাতি হিসেবে কি না, শৌখিন না। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। কিন্তু বই পড়াকে যদি শখ হিসেবে নাও, এটাকে অনেকে কুপরামর্শ মনে করবে। কেন? কারণ এখন আমাদের শখ করার মুহূর্ত নাই। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। অনেকে এটাকে নিরর্থক মনে করবেন যে না, আমরা শখ হিসেবে বই পড়ছি, শৌখিন হয়ে উঠছি। এটা আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। তুমি সাহিত্যের রস নেয়ার জন্য কেউ রাজি না। দেখবা যে আমরা লিটারেচারের বইয়ের নাম তোতা পাখির মতো মুখস্থ করছি, করছি, করছি। কেন? কারণ আমরা শিক্ষার ফলটা নিতে চাই যে না, এইটা পড়ে পরীক্ষায় গিয়ে আনসার করতে পারলে আমি একটা সরকারি চাকরি পাবো। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা এবং চোখের জল দুই-ই দূর করবে। আমরা বাঙালিরা বিশ্বাস করি যে শিক্ষার মাধ্যমে এক ধরনের আর্থিক মুক্তিও পাবো। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। এর পরের অংশটা দেখো, ডেমোক্রেসি নিয়ে কথা আছে এবং সাহিত্যের সংকট নিয়ে। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তাদের দোষগুলো আয়ত্ত করেছি। এর কারণও স্পষ্ট। ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। সুতরাং সাহিত্যের সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। এই অংশে আসলে কি বলা হচ্ছে একটু দেখি, যে ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা করে আমরা কেবল অর্থ উপার্জনকে বড় হওয়া মনে করছি। ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ভালো গুণের চেয়ে মন্দ গুণগুলোকেই দ্রুত আয়ত্ত করেছি। জ্ঞান এবং ধনের মধ্যকার যে সম্পদ, সেটা নিয়ে লেখক কথা বলেছেন। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এই সত্য তো প্রত্যক্ষ। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভাড়ারেও ভবানী। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ এবং সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে।
তাহলে এই যে ধন, মানে তোমার যে পার্থিব জীবনে সম্পত্তি থাকবে, এটার জন্য জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞানের বিকাশের জন্য মনকে সচল এবং সমৃদ্ধ করাও দরকার। এই সমৃদ্ধির পথ, লেখক বলছেন এটা কী হবে? এটা হচ্ছে সাহিত্যের উপর এটা ভার ন্যস্ত হয়েছে, মানে সাহিত্য তোমাকে এই ধরনের মুক্তিটা দিতে পারবে। কিন্তু যখন এই পড়াশোনা বা সাহিত্য অথবা অন্য প্রসঙ্গগুলোর কথা আসে, তখন আমরা ক্যালকুলেট করতে বসি। লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। লেখক ক্যালকুলেট করে দেখালেন যে হাসপাতালের চাইতে কম না, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি। কেন? এ কথা শুনে অনেকেই চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন। কিন্তু আমি জানি যে আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না। আমার মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। লেখক লাইব্রেরিকে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে হাসপাতালের চাইতে কম না। হাসপাতাল দৈহিক চিকিৎসা করে, তাই না? মানসিক চিকিৎসার জন্য কি দরকার? লাইব্রেরি দরকার। আর এই লাইব্রেরির গুরুত্বটা লেখক বলছেন যেটা স্কুল কলেজের চাইতেও বেশি। সুশিক্ষিত এবং স্বশিক্ষিত হওয়ার গুরুত্ব। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতাকর্ণেরও অভাব নেই। আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি। এইখানে দেখব যে অনেকে শিক্ষা লাভ করার জন্য আমরা বের হয়েছি, সব স্টুডেন্টরাই। আবার শিক্ষা দেওয়ার মতো টিচারেরও অভাব নেই সব জায়গাতে। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, এর বেশি আর কিছুই পারেন না। কিন্তু লেখক বলছেন যত বেশি শিক্ষকই থাকুক না কেন, এই শিক্ষক কী করতে পারবে? সর্বোচ্চ গেলে তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারবে, এর বেশি আর কিছুই পারবে না। এরপরে বলা হচ্ছে শিক্ষা পদ্ধতির ত্রুটি এবং আত্মার অপমৃত্যু। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। তুমি পারো না পারো, তোমার কি করাবে? এটাকে ডাইজেস্ট করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা অনেকটা পাশ করার যন্ত্রে পরিণত হয়েছে। এই যে স্কুল কলেজের যে শিক্ষার ত্রুটিটা, এইটা কিন্তু লেখক এখানে বলার চেষ্টা করেছেন, যে এখানে ফোর্সফুলি তাদেরকে শেখানোর চেষ্টা করা হয়। কিন্তু লাইব্রেরিতে হলে তুমি কি করতে পারবা? স্বশিক্ষিত হতে পারবা। তো এই প্রমথ চৌধুরীর পরিচয়টা একটু দেখি। ৭ই আগস্ট ১৯৬৮ খ্রিস্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন। পাবনা জেলার হরিপুর গ্রাম। তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। খুব বেশি প্রশ্ন আসে এটা থেকে। চলিত ভাষারীতি প্রবর্তনে ভূমিকা রেখেছেন, গুরুত্বপূর্ণ। সম্পাদিত সবুজপত্র পত্রিকা বাংলা গদ্যের মোড় ঘুরিয়ে দেয়। কেন? তিনি চলিত ভাষায় গদ্য লেখা শুরু করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ এগুলো: বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, সনেট পঞ্চাশত। এই প্রমথ চৌধুরী একজন রাইটার। তার দেখবে যে এখানে যতগুলো তথ্য আমি আন্ডারলাইন করেছি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষায় আসবে। এরপরে আমরা জাস্ট পুরো রচনাটার একটু সারাংশ করি। প্রমথ চৌধুরীর মতে জবরদস্তিমূলক শিক্ষার চেয়ে লাইব্রেরিতে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে জ্ঞান অর্জন করা শ্রেয়। কে বলছেন এটা? প্রমথ চৌধুরী। তিনি কিন্তু একটা ভাষণে এটা বলেছেন। আমাদের দেশে স্কুল কলেজ পর্যাপ্ত থাকলেও সেখানে স্বশিক্ষিত হওয়ার সুযোগ কম। মানে নিজে নিজে শিখতে পারবে না তুমি, সিলেবাসের মধ্যে টিচার যেভাবে খাওয়াবে ওইভাবেই খাওয়া লাগবে তোমাকে, কারিকুলামের বাইরে বের হতে পারবে না। তাই লাইব্রেরির গুরুত্ব বেশি হওয়া উচিত। সাহিত্য চর্চা মনকে সমৃদ্ধ করে এবং জাতির প্রাণশক্তি বৃদ্ধি করে। তো লেখক বলছেন জাতির মনকে সমৃদ্ধ করার জন্য আর প্রাণশক্তি বৃদ্ধির জন্য কি দরকার? সাহিত্য চর্চা দরকার। আশা করছি আমার ক্লাস বুঝতে পেরেছো। অন্য অন্য কোনো টপিকে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের সাথেই থাকবে।